রাসেল আর মুস্তাফা আল মাহমুদ। তো এই শিল্পের উৎস অনুসন্ধানী যাদের মন রয়েছে, এরকম অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজতে থাকা, সবসময় ফুসফুস করতে থাকা একজন অনুসন্ধানী মানুষ মুস্তাফা আল মাহমুদ রাসেল। এবং তিনি তার সেই অনুসন্ধানী মন থেকেই রূপশ্রী অপেরা এই গ্রন্থটি প্রণয়ন করেছেন। এটি 20-30, আপনি দেখতেই পাচ্ছেন, এটি 20-30 সাইজের 6 ফরম্যাট 96 পৃষ্ঠা একটি ছোট্ট বই। এটি প্রকাশিত হচ্ছে দু প্রকাশনী থেকে। আর এটির যে এই যে উপরে সামনে যে এটার প্রচ্ছদ রয়েছে, এটি মনন মোর্শেদ নামে একজন প্রচ্ছদ শিল্পী করেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বইটি উৎসর্গ করা হয়েছে কাকে জানেন? এই বইটি উৎসর্গ করা হয়েছে এই বইটি তৈরির পেছনের মূল কারিগর, মানে যাকে সবসময় যিনি উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় অ্যাডভোকেট DM আব্দুল বারী মহোদয়কে এই বইটি উৎসর্গ করা হয়েছে। এই বইটির আমরা যদি ফ্ল্যাপগুলো দেখি, ফ্ল্যাপের দুই প্রান্তে কিছু আলোচনা করা আছে। মূলত আমি আমার মতো করে একটু আলোচনা করবো। বইটির প্রথম দিকে আমরা ফ্ল্যাপের মধ্যে দুইটি ছোট ছোট অক্ষরে লেখা দেখা যায়। প্রথম দিকে ফ্ল্যাপের প্রথম অংশে এখানে যাত্রা, রূপশ্রী অপেরা সম্পর্কে চমক আলোচনা করা হয়েছে, যে যাত্রার মূলত কি, আর লোকজ সংস্কৃতির যে ধারক এবং বাহক যাত্রা শিল্প এবং বিনোদনের যে অন্যতম একটা ধারা, সেই ধারায় রূপশ্রী অপেরার অবদান এটি কি, এটি বলা হয়েছে। মূলত আমরা আসলে সবাই কি জানেন, আমরা সবাই মূলত একটা সিনেমার মধ্যে আছি। তো এই একটা বড় 3 ঘন্টার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রূপশ্রী অপেরা হচ্ছে একটা দৃশ্য, কারণ এটি একটি আঞ্চলিক যাত্রাপালার সাংস্কৃতিক প্রতিচ্ছবি। মানে এখানে এই বইটিতে মূলত আমাদের এই আঞ্চলিক সংস্কৃতির যে একটি ধারক রূপশ্রী অপেরা, তার সম্পর্কে প্রথম দিকে একটু বলা হয়েছে। যাত্রাপালার উপরে মূলত এই বইটি লিখতে গিয়ে আমাদের যে গবেষক, এটা মূলত একটা অনুসন্ধানী বই। এটি গবেষণার মাপকাঠি দিয়ে বিবেচনা আমি করছি না, কারণ আমরা যারা গবেষণার মাপকাঠি দিয়ে সাহিত্যিক মানে ওই একদম প্রথাবদ্ধ আলোচনা করি, সেই আলোচনায় গেলে এই বইয়ের অনেকগুলো বিষয় আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি সেই প্রথাবদ্ধ গবেষণাধর্মী আলোচনায় যাচ্ছি না। আমি মূলত একটা ব্যক্তিগত আবেগের জায়গা থেকে, যেহেতু এই বইটি একটি লেখক যখন ছোট ছিলেন, তিনি যখন স্কুলে তিনি বলেছেন, একটু আগে অনুভূতি প্রকাশ করেছেন, তিনি বলেছেন তিনি ধারে চড়ে যাত্রাপালা দেখতে গিয়েছিলেন। তার শিশু মনে একটি পয়সা যাত্রাপালাটি দেখার পরে যে একটা মানসিক ঝড় তৈরি হয়েছিল, সেই ঝড়ের দায়বদ্ধতা থেকে, সেই ঝড়ের রেখাপাত থেকে, সেই ঝড়ের আবহ থেকে আজকের এই কাজটি তিনি উঠিয়ে নিয়ে আসছেন। এটি তো অনেক বড় একটা দায়বদ্ধতা আসলে। এখন এই গ্রন্থটি পরিচালনা করতে গিয়ে গবেষক 8টি গ্রন্থের, এখানে এই বইটাতে 8টি গবেষণা গ্রন্থের থেকে লেখা তথ্য উপাত্ত এবং ঘটনা সংগ্রহ করেছেন, সরাসরি অথবা নিজের মতো। এবং শুধু 8টি গ্রন্থ নয়, এই বইটির পেছনে কিন্তু নওগাঁ অঞ্চলের যত সাংবাদিক, অনুসন্ধিৎসু মানুষ যারা লেখালেখির সাথে জড়িত, সবার অবদান রয়েছে। কারণ তিনি অকৃপণভাবে প্রতিটি জায়গা থেকে গ্রহণ করেছেন। এত অঞ্চলে কিন্তু নওগাঁর যাত্রাপালা নিয়ে আমরা আমাদের এই বইয়ের প্রথম দিকে দেখব ভূমিকা অংশে ভূমিকা লিখেছেন এই বইটির আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়। তিনি খুবই সুন্দর একটি ভূমিকা লিখেছেন, আমি এটি নিয়ে পরে কথা বলছি। এরপরে তৃতীয় পর্ব, এই বইটিতে তৃতীয় পর্ব। আমরা কিন্তু প্রথমে প্রসঙ্গত এবং আমরা লেখকের কথা জানলাম, বইয়ের ভিতরে কিন্তু ঢুকিয়ে বইয়ের ভেতরের দিকে পটভূমি আলোচনা করা হয়েছে। এই বইটিতে আসলে আমরা কি যদি এই বইটা প্রথমে শুধু এই রূপশ্রী অপেরা নিয়ে আলোচনা করত, তাহলে কিন্তু বইটা মজা লাগতো না। আপনি সরাসরি বাজার থেকে মাংস আনার পরে যদি কড়াইয়ে তুলে দেন, দিয়ে আগুন লাগাই দেন, তাহলে কিন্তু মাংসটা টেস্ট হবে না। আপনাকে মশলা রেডি করতে হবে, মরিচ, পেঁয়াজ, মশলা সব কেটে সুন্দর করে মাখাতে হবে। আমি রান্নাও করতে পারি, কিন্তু দাওয়াত থাকলো তো সুন্দর করে মাংসটা মাখিয়ে কষিয়ে তারপরে তুলে দিতে হবে। এটা একটা রান্নার সিস্টেম, যে আগেই মাখায় নিতে হয়। তো এই বইটিতে রূপশ্রী অপেরাকে টার্গেট করে
রাইটারের যে মানে পথ চলা, সেই পথ চলায় মাসালা যেটা মানে যে পথটি তৈরি করে দিয়েছে, ওই জায়গাতে পৌঁছানোর জন্য রাস্তা তৈরি করতে হবে না। রূপসী লেপরা হচ্ছে পাহাড়ের চূড়ার উপরে, তাহলে আপনাকে তো আগে রাস্তা তৈরি করতে হবে। তো এই রাস্তা তৈরি করার জন্য তিনি প্রথমে তৈরি করেছেন পটভূমি। তো পটভূমির জায়গাতে তিনি দুই ধরনের পটভূমি এঁকেছেন। প্রথমত আঞ্চলিক এবং রাজনৈতিক ভূগোল নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনা করতে গিয়ে তিনি একটি জায়গায় বলেছেন, মানে তিনি বলেছেন না, মানে তিনি সংগ্রহ করেছেন, সরাসরি মানে কোটেশন নিয়েছেন। তো কোটেশনটা নিয়েছেন, কিন্তু কোটেশনের নিচে পরে এটা বলা আছে তথ্য কণিকাতে, তথ্যপঞ্জিতে। যদি সরাসরি বলা থাকতো আরো যারা পড়তেন তাদের জন্য সুবিধা হতো, একটা আরাম লাগতো আর কি পড়ার পরে, যে কোথায় গেলে আমি আরো ডিটেল পাবো। তো তিনি সেখানে বলেছেন যে মূলত নওগাঁ অঞ্চলটি বারিন্দ্রিক অঞ্চল। বলা হয় যে বর যোগ ইন্দ্র, দেবতা ইন্দ্রের আশীর্বাদ পুষ্ট জমি হচ্ছে এই অঞ্চল। এটি একটি রেফারেন্স তিনি দিয়েছেন। আরেকটি জায়গায় তিনি বলেছেন যে রাম সন্ধ্যাকর নন্দীর আপনারা নাম শুনে থাকবেন, তার রামচরিত নামে একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থেও কিন্তু এই অঞ্চলের সাংস্কৃতিক উপস্থিতির টের পাওয়া যায়, মানে তিনি রেফারেন্স দিয়েছেন। তো সেই দিক থেকে কল্পনা করলে আঞ্চলিক এবং রাজনৈতিক ভূগোল, এছাড়া তিনি কিন্তু বিভিন্ন উপজেলাগুলোর বিবরণ, মহকুমা ইত্যাদি নিয়ে একটা আলোচনা করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা সাংস্কৃতিক যে ভূগোল সেটি টের পাচ্ছি, যে রাইটার কোন অঞ্চল নিয়ে কথা বলতে চাচ্ছেন, তার লেখকের ওই অঞ্চলের একটা ধারণা তিনি পাঠকদেরকে দিয়েছেন। এরপরে আসেন সাংস্কৃতিক পটভূমি। দেখেন, আমি বরাবর আমার কলেজের ছেলে মেয়েদেরকে কি বলি জানেন? আমি যখন ক্লাসে যাই আমি তখন বলি, শোনো, ইউ আর দ্য ব্লেসড চাইল্ড। স্যার কেন? আমি বলি যে তোমরা এমন জায়গায় জন্মগ্রহণ করেছো, তোমরা একটা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে জন্মগ্রহণ করেছো, যিনি পৃথিবীর প্রাচীন, নালন্দার পরে এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়ছো। মানে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে পড়ছো মানে কি? আমার কলেজ বদলগাছি ইজ দ্য মেটামরফোসিস স্পট, লেটেস্ট ফরমেশন অফ পাহাড়পুর। তার মানে পাহাড়পুরের সর্বশেষ সংস্করণ। পাহাড়পুর একসময় ছিল, এখন নেই। তাহলে সেই প্রতিনিধিত্ব কে করছে? তাহলে আপনার একটা বড় কলেজ আছে, তাই তো? তা আমি এই জন্য বলি, ওরা বোঝে না, ছোট মানুষ তো টাকায় থাকে, এটা আবার কেমন কথা? আমি বলি, যখন তোমরা বড় হবে তখন বুঝবে। স্যার এখানে একবার আসছিল, আমাদের কলেজে স্যার ছিলেন, তিনি বলেছেন। তো এইখানে সাংস্কৃতিক ভূগোল আলোচনা করতে গিয়ে এখানে খুব সুন্দর একটা আলোচনা তিনি টেনেছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে তিনি কোট করেছেন এখানে। আর এবং আমি বইটা একবার পড়েছি, সবগুলো হয়তো হুবহু বলতে পারছি না, আমি ওইভাবে করে নিয়ে আসিনি। তারপর আমি আপনাদেরকে ওই ধারণা থেকে বলছি। তিনি প্রথম দিকে আলোচনা করেছেন, দেখেন এই বইটিতে কিন্তু অনেক কিছু ছাড়া পড়েছে। সাংস্কৃতিক ভূগোলের ইতিহাস বর্ণনা করতে গিয়ে কিন্তু তিনি চর্যাপদ, মানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে 7ম শতক থেকে আলোচনা করেছেন। কিন্তু তার আগে থেকেই গৌরাঙ্গ প্রসাদ ঘোষ কি বলেছেন? গৌরাঙ্গ প্রসাদ ঘোষ এবং আমাদের এখানে একজন এটা নিয়ে আরেকটি গবেষণা রয়েছে। এই গবেষণা গ্রন্থটি রচনা করেছেন রবি চতুর্বেদী এবং ব্রান্টন ব্যাকহাম নামে গাইড টু এশিয়ান থিয়েটারে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হয়েছে। সেখানে আলোচনা করা আছে যে মূলত যাত্রা শিল্পের এই উত্থানটি, এটি মূলত মেগাস্থেনিসের আমলে পাওয়া যায়। ইভেন আমরা যদি আবুল ফজল, মানে আপনার স্কন্দ পুরাণেও এই যাত্রা শিল্পে, মানে যাত্রা, মানে আমরা তো যাত্রার উৎসব, মানে উৎসবে যাত্রা, কোনো জায়গায় যাত্রা, আমি যাত্রা নিয়ে প্রধান আলোচনা করবেন, এই ব্যাপারগুলি পাওয়া যায়। এবং ভবভূতি বন্দ্যোপাধ্যায়ের মালতী মাধব গ্রন্থেও কিন্তু এই অঞ্চলের এই পালাডিয়া, মানে মূলত তখন অ্যাকচুয়াল যাত্রা ফরম্যাট ছিল না, পালাডিয়া যাত্রার একটা ফরম্যাটের সন্ধান পাওয়া যায়। তো ওই আলোচনা, বিশদ আলোচনা করতে গেলে বইয়ের কলেবর বেড়ে যাবে। এই সীমাবদ্ধতা থেকে তিনি সরে এসে জাস্ট চর্যাপদ, বাংলা সাহিত্যের মানে প্রাপ্ত ইতিহাস থেকে তিনি এগিয়েছেন। এটি খুবই ভালো লেগেছে আমার, যে একদম প্রাচীন থেকে আলোচনা করতে গেলে বইয়ের কলেবর বেড়ে যাবে। তার চেয়ে আমাদের প্রাপ্ত যে ইতিহাস সেটি হচ্ছে আমাদের মানে সোমপুর বিহার, মানে আমাদের, মানে আপনাদের সোমপুর বিহার, মানে আমাদের সকলের। যেহেতু আমাদের সকলের সোমপুর বিহার থেকে বাংলা ভাষার উৎপত্তি, আপনারা জানেন যে সোমপুর বিহারে কান্নপা নামে একজন পদ রচয়িতা ছিল, এবং বিরুয়াপা, কান্নপা এবং বিরুয়াপা। আপনারা জানেন কান্নপা সর্বোচ্চ পদের রচয়িতা। এখানে তিনি এই ধরনের একটা বিবরণ দিয়েছেন। হ্যাঁ, কান্নপা এবং বিরুয়াপা
আপা, এই কথাটি এই বইয়ে আছে আলোচনা করা। সেখানে তিনি বলেছেন যে 13টি পদের রচয়িতা। কান্নপার এই পদগুলো নিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলা লিটারেচার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর হচ্ছে প্রবোধ কুমার মুখোপাধ্যায়, এরকম অনেক আলোচকের আলোচনা রয়েছে। যে যদি কারো আগ্রহ জন্মায় তাহলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো তারপরে চর্যাপদের পরে মধ্যযুগ, প্রণয় কাব্য, তারপর হচ্ছে আপনার অনুদিত সাহিত্য, এরপরে এইভাবে আস্তে আস্তে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই যে আলোচনা সাহিত্যের যে ইতিহাস, এই ইতিহাসে কি যোগ হয়েছে, এই ইতিহাসটাতে যোগ হয়েছে আধুনিক যুগে নওগাঁ জেলার পোরশা তো আপনাদের এলাকার, তাই না? পোরশার একজন ভদ্রলোক আছেন, তার নাম হচ্ছে দোস্ত মোহাম্মদ মিয়াজি। এই যে একটা কালচারাল লাইন তৈরি করা, চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগ, প্রণয় কাব্য, অনুদিত সাহিত্য, তারপরে হচ্ছে আধুনিক যুগের দোস্ত মোহাম্মদ মিয়াজিকে তুলে নিয়ে এসেছেন, তিনি যোগ করেছেন। এইখানে কিন্তু গবেষকের সবচেয়ে বড় সফলতা, কারণ তিনি সাংস্কৃতিক ইতিহাসটি দেখাতে পেরেছেন। এরপরে কারণ আমি দোস্ত মোহাম্মদ মিয়াজি সম্পর্কে আর একটু তথ্য দিই আপনাদেরকে। তিনি মোটামুটি অনেকগুলি পালা রচনা করেছেন, তার মধ্যে মিরাজুল আখতার নামে একটি আছেন, খায়রুল বাশার নামে আছে, এগুলো তিনি নিজে রচনা করেছেন। এরপরে পোরশা থেকে তিনি চলে গেছেন, তারপরে এটা ক্রনোলজিক্যাল ইতিহাস, তারপরে তিনি মহাদেবপুর, আপনাদের আরেকটি এলাকা মহাদেবপুরে করিম বক্স নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি পুঁথি নাটক রচনা করতেন, মানে তিনি পুঁথিগুলোকে নাটকে রূপান্তর করেছিলেন। এবং সর্বশেষ হচ্ছে দুবলহাটি রাজা কৃষ্ণেন্দু রায়ের যে আলোচনা, এইভাবে তিনি একটা যখন বলিহারের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হলো, এইভাবে তিনি মোটামুটি আলোচনা করেছেন এবং এই অত্র অঞ্চলের বিভিন্ন আলোচিত ধারা আলোচনা করেছেন। এবং এইভাবে তিনি এই পর্ব শেষ করেছেন। চতুর্থ পর্ব মানে সর্বশেষ যাত্রা এবং যাত্রাপালার ইতিহাস, এখানে তিনি যাত্রার সংজ্ঞা দিয়েছেন, তারপরে এনসাইক্লোপিডিয়ার সংজ্ঞা দিয়েছেন, বিভিন্নভাবে কথা বলেছেন। এবং প্রথম তিনি দেখিয়েছেন যে বিদ্যাসুন্দর যাত্রা ভারতচন্দ্র রায়গুণাকরের, উনি একটি কথা বলেছেন যে যাত্রা থেকে ফাত্রা নাকি, এটি কথা বলার একটা পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল। কারণ 1905 সালের আগে এবং ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পরে যাত্রাপালার ফরমেশনটা একটু চেঞ্জ আসে, মানে ওইখানে একটু অতিরিক্ত ভারামো এবং ছেলেপোনা শুরু হয়। এই জায়গা থেকে তিনি বেরিয়ে, মানে 1905 সালে যখন স্বদেশী আন্দোলন শুরু হলো, তখন কিন্তু ওই ফরমেশন থেকে বের হয়ে আসা শুরু করলো মানুষ। এবং তখন কিন্তু মুকুন্দ দাস নামে একজন খুবই শক্তিশালী কবি আবির্ভাব হলো, তিনি অনেকগুলো পালা রচনা করেন যেগুলো পরবর্তী নিষিদ্ধ হয়। এবং সর্বশেষ 1950-এ বাবুল অপেরা, 69-এ দীপালি অপেরা, 75-এ এসে খগেন্দ্র নারায়ণ লস্কর, এবং যেটি 1990 সাল পর্যন্ত চলে। 1990 সালে খগেন্দ্র নারায়ণ লস্কর ছেড়ে দেন, আর 1994 সালে এসে এটা মানে 94 পর্যন্ত চলে। পরে 4 বছর এটিকে আরো চালানোর একটা প্রয়াস পায় সবাই। এই হচ্ছে আলোচনা। এবং আমি মনে হয় একটু বেশি কথা বলে ফেললাম। আসলে এই বইটি নিয়ে আলোচনা করতে গেলে আমাকে একটু ঘটনাক্রমিক বিবরণটা দিলে আপনাদের জন্য ভালো হলো আর কি। এবং সর্বশেষ দিকে সপ্তম ষষ্ঠ পর্বে রূপশ্রী অপেরার ইতিহাসটি আলোচনা করা হয়েছে। এখানে আপনারা জানেন যে এখানে খগেন্দ্র নারায়ণ লস্কর, তিনি যাত্রা শিল্পের এই উত্তরাঞ্চলের পথিকৃৎ। তিনি তার বাড়ি আত্রাইয়ে, তিনি ছোটবেলায় একটা পল্লীমঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। এই ক্লাব থেকে তিনি তার এই যাত্রা শুরু, এটা নিয়ে আপনারা একটু আগে কথা শুনেছেন। আর এই যাত্রাপালায় কতগুলো শব্দের টার্মের তিনি এখানে আলোচনা করেছেন, যেমন মহড়া, তারপর হচ্ছে ভান্ডারা, পৃষ্ঠপোষক। এই যে আপনার রূপশ্রী অপেরার কিন্তু দুইটা জিনিস আমাকে বলতেই হবে, এটা না বললে কিন্তু অন্যায় হবে। সেটি হচ্ছে এই রূপশ্রী অপেরার নামকরণটি কে করেন, আর রূপশ্রী অপেরা এই যাত্রাপালা যখন চালু হলো তখন এটি আসলে পৃষ্ঠপোষকতা কে করেন। এখন যেমন 21শে পরিষদকে পৃষ্ঠপোষকতা করছেন অ্যাডভোকেট ডি আব্দুল বাড়ি, আমাদের মাহমুদ রাসেল ভাই, অন্যান্যরা, এরকম। তো এরভাবে আপনার এসি মশিউর আলম চৌধুরী, আপনারা মনে হয় চিনবেন, মশিউর আলম চৌধুরী মানে বাসু চৌধুরী যিনি, হ্যাঁ, তিনি কিন্তু এই নামটি প্রথম দেন। খুব সুন্দর নাম না, রূপশ্রী অপেরা, খুব সুন্দর একটা নাম তিনি দেন। এবং এটিকে কিন্তু প্যাট্রোনাইজ করেন পেছন থেকে। তার নাম হচ্ছে এম এ হাসেন, আপনারা মনে হয় তাকেও চেনেন, তার বাড়ি হচ্ছে ভান্ডারা। হ্যাঁ, আমি মেমোরি থেকে বললাম। এই হচ্ছে অবস্থা। আর রূপশ্রী অপেরার সর্বশেষ বাড়িঘর নিয়ে কথা বলেছেন সবাই। তারপরে হচ্ছে এর কর্মকাণ্ডের মধ্যে আমি খালি কয়েকটা সামাজিক প্রেক্ষাপটগুলি অবদান বলি। এই যে আজকে যে রায়গা কলেজ, এই রায়গা কলেজের কিন্তু ভবন নির্মাণে করার জন্য এই রূপশ্রী অপেরা যাত্রা করে ওই অর্থটা ডোনেট করেছে।
তারপরে হচ্ছে যে রানীনগর গার্লস স্কুল, পার্শ্ববাড়ি হাই স্কুল, তারপরে হচ্ছে আপনার গাঙ্গুরিয়া, সাপাহার কলেজ, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলির পেছনে কিন্তু এই রূপশ্রী অপেরার অবদান আছে। তার মানে দে হ্যাভ কন্ট্রিবিউটেড নট অনলি দেয়ার ফর ওন সেলফ, তারা কিন্তু সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছে। এই যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটটা তিনি তুলে এনেছেন এই বইয়ের মধ্যে দিয়ে, এটি কিন্তু অনেক বড় একটি ব্যাপার। এবং তারা জানেন যে আপনারা বিখ্যাত কয়েকটি যাত্রা তারা সবসময় করতেন, তার মধ্যে দেবী সুলতানা সবচেয়ে বিখ্যাত। দেবী সুলতানা এমনও হয়েছে যে দেবী সুলতানা চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছেন, দেবী সুলতানা তো মূলত মুর্শিদ কুলি খায়ের মেয়ের কথা বলা হয়েছে, হিন্দু মুসলিম দ্বন্দ্ব নিয়ে যেটি হয় দেবী সুলতানা। এরপরে একটি পয়সা বলেছেন। তো এরকম লাইন, রূপবান, মা, মাটি ও মানুষ, আমি তো তাড়াতাড়ি বলছি, হ্যাঁ। তো এই ব্যাপারগুলি নিয়ে যে কথা যখন আসছে, এই কথাগুলি কিন্তু গবেষক চেষ্টা করেছেন প্রত্যেকটা একটা আউটলাইন দেওয়ার জন্য। এটি আপনাদের ভালো লাগবে পড়ার সময়। যখন আপনারা পড়বেন দেখবেন যে আপনি মা, মাটি, মানুষ হয়তো অনেকে দেখেনি, কিন্তু সে যখন আউটলাইনটা পড়বে তখন আগ্রহ জন্মাবে দেখবেন। এবং পরিশিষ্ট মানে উপসংহারের দিকে গিয়ে শেষের দিকে রাইটার কি করেছেন, তিনি 1 থেকে 4 পরিশিষ্ট সংগ্রহ করেছেন। ওখানে তিনি 4 জন বিশিষ্ট ব্যক্তি নিয়ে আলোচনা করেছেন। এবং এই 4 জন বিশিষ্ট ব্যক্তি অবশ্যই তাদের নামগুলো বলা উচিত, কারণ তাদেরই এই জায়গাতে এই সংগ্রাম, এটি তো একটু সংগ্রাম, এটি একটি যুদ্ধবদ্ধ লড়াই সকলের। সবাই যখন আপনাদের, আমি কিন্তু একটি ঘটনা আপনাদেরকে বলতে পারি নাই সময় সংকীর্ণতার কারণে, সেটি হচ্ছে রূপশ্রী অপেরার যে তৈরি করার ইতিহাস, সেটি খুবই প্যাথেটিক। সেটি কেন প্যাথেটিক? এই যে আজকে খগেন্দ্র নারায়ণ লামা এবং সন্তোষ কুমার দাস, ওনারা যখন এই যাত্রাপালাটা চালু করেন, ইট ওয়াজ 1975 75 সালে। তখন এটার স্বত্বাধিকারী ছিলেন আরেকজন, হ্যাঁ, সোলেমান আলী মানে পরিচালনা করতেন। ওই যাত্রাপালার প্যান্ডেলে যাত্রা অন রানিং চলছে, তখন একটি ওখানে দুজন অভিনেতা, এনামুল এবং আলেয়া, এই দুইজনের সন্তান আসছিল একটা ছোট্ট। এই বাচ্চাটা ডায়রিয়ায় মারা যাওয়ার পরে কিন্তু যাত্রাপালা উনি বন্ধ করে দেন, দিতেই পারেন। কিন্তু কি করেছেন জানেন, যাত্রাপালা যে শেড ছিল, যারা থাকবে শিল্পীরা, এগুলো খুলে নিয়ে পাশের বাড়ি রেখে দিয়েছে। তাহলে এতগুলো লোক কোথায় যাবে? ভয়াবহ অবস্থা। এরা এই রাতের বেলা ওদেরকে রেখে চলে গেছেন। রাতের বেলা সম্ভবত কোনো একজন ওই অঞ্চলের বিশিষ্ট ভদ্রলোক তাদেরকে সান্তাহার পর্যন্ত আনাদের ব্যবস্থা করেন। এবং ওই দিন রাতে সিদ্ধান্ত আসে যে তারা নতুন একটা দল করবে। এবং 1975 সালে নতুন একটি দল আবির্ভূত হয়। এবং এর আগে 1978 সালের একটা দল ছিল। এখানে কয়েকটা পুরোনো দলের কথা বলা ছিল, আসলে সবসময় এগুলো বলা সম্ভব নয়, শুধু রূপশ্রী অপেরার কথাই বলি। এই যে 75 সালে যাত্রা হলো, এর পেছনে অনেকগুলো মানুষের অবদান ছিল। সেই মানুষগুলোর কথা এখানে বলা আছে পরিশিষ্টতে। প্রথমে সন্তোষ কুমার দাস, তারপরে ইফতেখার রহমান, সুশীল সাহা, শাহিদা আক্তার এবং ডিএম মুস্তাফিজুর রহমান তারা, এবং ভবেন্দ্র নারায়ণ লস্কর, সত্যনারায়ণ লস্কর আছেন আমাদের সাথে, বেলাল হোসেন এবং প্রণীত কুমার লস্কর ইত্যাদিদের নাম বলা আছে। এইভাবে এই বইটি মোটামুটি ওদের ব্যাপারে একটি নাতিদীর্ঘ আলোচনা করার মধ্য দিয়ে বইটি শেষ হয়েছে। এই বইটি দিয়ে মূলত যে ব্যাপারগুলি বলা হয়েছে, নওগাঁ অঞ্চলের এই সাংস্কৃতিক ক্ষুদ্র ইতিহাসটি বিশ্ব সাহিত্যের ইতিহাসের সাথে যুক্ত করবার একটি প্রয়াস পেয়েছেন। যে কেউ চাইলেই এখন কিন্তু এই যাত্রা শিল্পের ইতিহাস, নওগাঁ অঞ্চলের অবদান কি, এটি বের করতে গেলে আর ওই 10টা পত্রিকা, 15টা বই, ওয়েবসাইট, লিঙ্ক, এইগুলো ব্যবহার করতে হবে না। আপনি যদি এই বইটা হাতে নেন, আপনি সুন্দর একটা নির্দেশনা পাবেন। আপনাদেরকে, আমাকে এই তীব্র গরমের মধ্যে এই আমার খটখটে গলায় এরকম একটা